স্মার্ট ক্লাস সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এমসিকিউ এর যে আমরা সলিউশনগুলো করছিলাম, আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম। আমরা আগের পার্টটাতে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পর্যন্ত আমরা অঙ্কগুলো করেছিলাম। প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, অঙ্কগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস পার্ট থেকে শুরু করে বাদবাকি যে অংশটুকু রয়েছে পুরোটা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো একদম সরাসরি ক্লাসে চলে আসি, পরপর অঙ্কগুলো করে নিই। ইন্টিগ্রাল ক্যালকুলাসের একদম ফার্স্ট অঙ্কটা দেখো আমার রয়েছে, এক দাগের অঙ্কটা, ইন্টিগ্রেশন -1 to 1 x mod x dx। এই অংশটাকে আমরা যদি অপেক্ষক আকারে দেখার চেষ্টা করি, এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের যদি হয় এক্স মড এক্স, সেক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস এক্স অফ মাইনাস মড এক্স ইকুয়াল টু আমরা মাইনাস এক্স মড এক্স লিখতে পারি। তাহলে সেটাকে আমরা মাইনাস অফ এফ অফ এক্স লিখতে পারি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা একটা অযুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে। অযুগ্ম অপেক্ষকের ক্ষেত্রে কি হয়? মাইনাস এ টু এ এফ অফ এক্স, এটা যদি অযুগ্ম অপেক্ষক হয় তখন আমরা এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়ে যায়। তাহলে এক্ষেত্রে সেটাই হচ্ছে, তাহলে এটাকে আমরা সরাসরি লিখতে পারি 0। আমাদের অপশন দেখো, অপশন সি রয়েছে 0। দুই দাগের অঙ্কটা করছি। দুই দাগের অঙ্কটা বলেছে যদি এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক হয়, তাহলে একদম জাস্ট আগের যে সূত্রটা সেই সূত্রটাই এখানে দিয়েছে। এর ভ্যালু কত? বলছে এফ অফ এক্স একটা অযুগ্ম অপেক্ষক। তাহলে একটু আগেই বললাম যে অযুগ্ম অপেক্ষক যদি হয় তাহলে এর ভ্যালু হয়ে যাবে 0। তাহলে দুই দাগ হয়ে গেল, এটা অপশান আছে আমাদের এ। তিন দাগের অঙ্কটা দেখো, তিন দাগের অঙ্কটায় কি বলেছে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ লগ ই টু দি পাওয়ার ই বেসের এক্স ডিএক্স। তাহলে এই অংশটাকে আগে আমরা একটুখানি যদি সাজিয়ে লিখি, এটাকে ই টু দি পাওয়ার লগ ই বেসের এক্স টু দি পাওয়ার এ লিখতে পারবো ইন্টু ডিএক্স। তাহলে এই অংশটাকে দেখো, ই টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার এক্স যদি থাকে সেটাকে আমরা এক্স হিসাবে লিখতে পারি সরাসরি, অর্থাৎ এই ই এর পাওয়ার যেটা থাকে সেটা। তাহলে এখানেও ই এর পাওয়ার এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স হিসাবে লিখবো শুধু। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 বাই এ প্লাস 1 প্লাস সি। এটা আমাদের অপশান রয়েছে, দেখো অপশান রয়েছে সি। তাহলে সি অপশানটা আমরা নিয়ে নেবো এক্ষেত্রে। তারপরে আমরা চার দাগের অঙ্কটায় চলে আসি। চার দাগেরটা কি বলেছে? এক্ষেত্রেও আমরা -1 to 1 mod x dx। তাহলে এক্ষেত্রেও দেখো এটা কিন্তু একটা যুগ্ম অপেক্ষক হচ্ছে, এটা কিন্তু অযুগ্ম অপেক্ষক নয়। অর্থাৎ আমরা যদি এফ অফ এক্স ইকুয়াল টু ধরি মড এক্স, সেক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু, সেটাও মড অফ মাইনাস এক্স ইকুয়াল টু তো মড এক্সই হচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা এফ অফ এক্সই লিখতে পারি। তাহলে এটা যুগ্ম অপেক্ষক হচ্ছে। যুগ্ম অপেক্ষকের ক্ষেত্রে কী হয়? 2 অফ 0 টু এ হয়ে যায়, অর্থাৎ 0 to 1 মড এক্স ডিএক্স। তাহলে এটা আমাদের অপশান রয়েছে, এই অপশানটা রয়েছে দেখো অপশান বি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো 5 দাগের অঙ্কটায়। তো এরপরে আমরা 5 দাগের অঙ্কটা চলে আসছি। দেখো 5 দাগের অঙ্কটায় কী রয়েছে? ইন্টিগ্রেশন -1 to 1 এক্স টু দি পাওয়ার 2021 ডিএক্স। তো এক্ষেত্রে 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 2021 রয়েছে, এটা যুগ্ম অপেক্ষক হবে না অযুগ্ম অপেক্ষক হবে? এফ অফ এক্স ইকুয়াল টু যদি আমরা লিখি এক্স টু দি পাওয়ার 2021, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে? তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 2021। এটা যেহেতু পাওয়ারটা যেহেতু এখানে অড নাম্বার রয়েছে, তাহলে সামনে মাইনাস চলে আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার 2021, এটা তাহলে হচ্ছে মাইনাস এফ অফ এক্স। তাহলে এটা কি হচ্ছে? অযুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে। তাহলে অযুগ্ম অপেক্ষক হলে এটা 0 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার 0, অর্থাৎ আমাদের এখানটায় দেখো অপশান সি রয়েছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 6 দাগের অঙ্কটা। 6 দাগেরটা কি বলেছে? ইন্টিগ্রেশন ওভার ডি অফ এল এন এক্স বাই 1 প্লাস এল এন এক্স তার স্কোয়ার। তাহলে এটা সিম্পলি আমরা কী হিসাবে ডিনোট করব, মানে আমরা চিন্তা করব কী হিসাবে? ডি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটার হিসাবে চিন্তা করব। দেখো ডি অফ এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে তার সূত্র কি? ট্যান ইনভার্স এক্স হয়। তাহলে এক্ষেত্রে ট্যান ইনভার্স এক্সের বদলে আমাদের হবে এল এন এক্স প্লাস সি। এটা হয়ে গেল 6 নম্বর। 7 দাগেরটায় চলে আসি। 7 দাগেরটাও দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু যখনই দেখবে এরকম -a to a একটা
সীমার মধ্যে রয়েছে তখনই কিন্তু আমাদের যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক আকারে চিন্তা করতে হবে। তাহলে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত আছে সাইন টু দি পাওয়ার 3x কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এক্ষেত্রেও আমরা এটাকে এফ অফ এক্স যদি ধরি, এফ অফ এক্স ইকুয়াল টু ধরছি সাইন কিউব এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে, সাইন মাইনাস এক্স সাইন কিউব মাইনাস এক্স কস স্কোয়ার মাইনাস এক্স। আমরা সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কী জানি, মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটা যদি হয় তাহলে মাইনাস সাইন এক্স তার হোল কিউব, আর কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে কস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে যেহেতু কিউবের সঙ্গে মাইনাস রয়েছে তাহলে সামনে মাইনাস আসবে, সাইন কিউব এক্স এটা কস স্কোয়ার এক্স। তাহলে এটা দেখো মাইনাস অফ এফ অফ এক্স হয়ে গেল। তাহলে এটাও আবার সেই অযুগ্ম অপেক্ষক হয়ে গেল, তাহলে এটার ভ্যালু 0। তাহলে অপশানে আমাদের রয়েছে অপশান সি 0। ঠিক আছে, 7 দাগ হয়ে গেল। এরপরে 8 দাগেরটায় চলে আসবো। এরপর আমরা চলে আসছি দেখো 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটায় কী রয়েছে, 1 2 3 মড এক্স মাইনাস 2 ডিএক্স। তাহলে এক্ষেত্রে এই অংশটা নিয়ে আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে। এক্স মাইনাস 2 এর মড ইকুয়াল টু এক্স মাইনাস 2 হবে যখন এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান 0। দিস ইমপ্লাইজ এক্স গ্রেটার দ্যান 2 হতে হবে। আর ইকুয়াল টু হবে মাইনাস অফ এক্স মাইনাস 2, দিস ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 2। তাহলে এখানে যে আমাদের লিমিটগুলো রয়েছে 1 থেকে 3 পর্যন্ত, তাহলে এটাকে আমরা ভেঙে দেবো। 1 থেকে 2 পর্যন্ত একবার লিখব, আরেকবার লিখব 2 থেকে 3 পর্যন্ত। 1 থেকে 2, 2 থেকে 3, আর বাদবাকি অংশটা যেরকম ছিল তাই থাকবে। এবার যখন এটা 1 থেকে 2 তার মানে 2 এর চেয়ে ছোটো, তাহলে 2 এর চেয়ে ছোটো হলে আমরা এই মড এক্স মাইনাস 2 এর জায়গায় আমরা লিখব 2 মাইনাস এক্স, তাই তো। তাহলে 1 to 2 এটা হলো 2 মাইনাস এক্স ডিএক্স প্লাস এটা 2 to 3 এটা হয়ে যাবে এক্স মাইনাস 2 ডিএক্স। তাই সিম্পলি এবার আমরা এখানটায় ইন্টিগ্রেশন করে দেবো। এটা 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটা লিমিটটা হলো 1 to 2 প্লাস এটা হলো এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2x, এটার লিমিট হলো 2 to 3। তাহলে এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 4 বাই 2 মাইনাস এবার 1 বসাবো 2 মাইনাস মাইনাস প্লাস 1 বাই 2 প্লাস এবার 3 বসালে 9 বাই 4 9 বাই 2 মাইনাস 6, এবার মাইনাস যখন বসাবো মাইনাস 4 বাই 2 মাইনাস মাইনাস প্লাস 4। তাহলে এবার এগুলোকে যোগ বিয়োগ করে দেবো। মাইনাস এটা হচ্ছে 2 মাইনাস 2 প্লাস হাফ, আর এই হাফ আর প্লাস 9 বাই 2 যোগ করলে কত হচ্ছে 10 বাই 2 মানে 5 মাইনাস 6 এটা হচ্ছে মাইনাস 2 প্লাস 4। তাহলে এবার প্লাসগুলো কী কী আছে 4 5 আর 4, তাহলে 4 5 9 আর 4 13 মাইনাস আর কী কী আছে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস 12। তাহলে হচ্ছে অ্যান্সার 1। অপশন আমাদের এটা হলো 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কে অপশন বি আছে হলো 1। ঠিক আছে, এবার 9 দাগেরটায় চলে আসি। 9 দাগের অঙ্কটায় বলেছে দেখো 1 to 4 dx বাই এক্স রুট এক্স। তাহলে এইটাকে আমরা 1 to 4 এক্স টু দি পাওয়ার এখানে 1 এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এটাকে যদি ওপরে তুলে নিয়ে যে এক্স টু দি পাওয়ার 3 বাই 2 হবে মাইনাস 3 বাই 2 ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করে দিলে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 প্লাস 1 বাই মাইনাস 3 বাই 2 প্লাস 1, এর লিমিট হলো 1 to 4। তাহলে অ্যাকচুয়ালি কত আসছে এখানটা দেখো মাইনাস হাফ হবে, তাহলে মাইনাস হাফ উপরে গেলে মাইনাস 2 হচ্ছে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ বা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে আমরা লিখতে পারি 1 বাই রুট এক্স। এটা হলো আমার 1 to 4। তাহলে 4 যখন বসাবো মাইনাস 2টাকে বাইরে নিয়ে এসে 4 বসালে 1 বাই 2 হয়ে যাবে মাইনাস 1 বাই 1। তাহলে এটা হচ্ছে মাইনাস 2 বাইরে হাফ থেকে 1 বাদ দিলে মাইনাস হাফ, তাহলে এটা হচ্ছে প্লাস 1। এটার ক্ষেত্রে 9 অপশন 1 আছে হলো ডিতে। ঠিক আছে, 9এরটা হয়ে গেল। 10এরটা করব। 10এরটা কী আছে দেখো মাইনাস 1 to 1 2x প্লাস 1 ডিএক্স। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক সরাসরি আমরা ইউজ করতে পারছি না। তো আমাদের কি করতে হবে, এই জায়গাটা আমাদের আগের অঙ্কটা যেমন করলাম ইকুয়াল টু হবে 2x প্লাস 1 যখন 2x প্লাস 1 গ্রেটার দেন 0, দিস ইমপ্লাইজ এক্স গ্রেটার দেন মাইনাস হাফ। আর একই রকমভাবে 2x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস অফ 2x প্লাস 1 হবে যখন x লেস দেন মাইনাস হাফ হবে।
এই জায়গায় যেই রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, -1 টু -12, তখন কি হবে 2x + 1 dx, এবং বাদবাকি অংশটা এটা -12 থেকে 1 পর্যন্ত, এটাও 2x + 1 dx। তাহলে এই অংশটার কি হবে, -12 থেকে ছোট, -12 থেকে ছোট মানে হলো মাইনাস অফ এটা, তাহলে মাইনাস অফ ইন্টিগ্রেশন -1 থেকে -12 2x + 1 dx প্লাস এটা -12 থেকে 1 পর্যন্ত, আর এটা হলো 2x + 1 dx। ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করলে মাইনাসটা বাইরে থাকছে, এটা হলো 2x² 2, তাহলে কেটে গিয়ে x² থাকবে প্লাস x, এবং সেটা হলো -12 থেকে -1 থেকে -12 প্লাস পরের অংশটাও তাই হবে, এখানেও x² + 1 হবে, x² + x, সেটা হবে কত -12 থেকে 1 পর্যন্ত। এবার জাস্ট লিমিটগুলো আমরা বসিয়ে দিয়ে দেখি কি আসে অ্যান্সার। তো এইখানটা কত হচ্ছে মাইনাস অফ, যদি -12 বসে তাহলে -1/4 হবে -12, -1 বসালে একটা ফর্মুলার মাইনাস থাকছে, এটা 1 --+1 হয়ে যাবে প্লাস, এবার এই অংশটা 1 বসালে 1 প্লাস পরেরটাও 1 মাইনাস, এবার -12 বসালে এখানে তো 1/4ই আসবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে 1/2। জাস্ট এগুলো আমাদের এটা কেটে যাচ্ছে, তাহলে 1/4 -12 হবে -1/4, এটা প্লাস, এখানে হচ্ছে কত 2, আর এটা হবে +1/4, তাহলে যোগ করলে এটা 1/4 + 9/4, তাহলে হচ্ছে কত 10/4, মানে 10/4 মানে হলো 5/2। 5/2 আমার কোন অ্যান্সার, 10 দাগেরটা 5/2 অ্যান্সার আছে অপশান সি। ঠিক আছে, এবার দেখো এরপর যে 11 দাগের অঙ্কটা করব, অ্যাকচুয়ালি 11 দাগের অঙ্কটা এমসিকিউতে দেওয়াটা খুব বাজে একটা জিনিস, এটা এমসিকিউতে না দিলেই হতো, এমসিকিউতে না আসার সম্ভাবনাই বেশি, যদিও তাহলে আমি যেহেতু দিয়ে দিয়েছি, তো এই অঙ্কটার অ্যান্সারটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজ হবে। দেখো সিম্পলি এইটা যখন এরকম থাকবে 0 to π/2, ছোট অঙ্কই হবে, আমরা এটাকে যদি সাইন কসে ভেঙে নিই তাহলে এটা হয়ে যাবে cos³ x + sin³ x, ওপরে কত আসবে cos³ x dx। এইটা থেকে এটাকে যদি আমরা i ধরি, i = আবার তাহলে i = আমরা লিখতে পারবো 0 to π/2, এটা cos³ π/2 - x, নিচেরটা হবে cos³ π/2 - x প্লাস sin³ π/2 - x dx। তো এই জায়গাটা হচ্ছে 0 to π/2, দেখো উপরেরটা হয়ে যাচ্ছে sin³ x, নিচেরটা এটা হচ্ছে sin³ x প্লাস cos³ x dx। তাহলে এইটার এবং এটা যদি যোগ করে দিই আমরা, কত হবে 2i হয়ে যাবে, তাহলে 2i = ওপরে দেখো 0 to π/2, ওপরেও sin³ x প্লাস cos³ x, নিচেও sin³ x প্লাস cos³ x dx। তাহলে এখানটায় কাটাকুটি হয়ে যাবে, 1 থাকবে, তাহলে 0 to π/2 dx, ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র x 0 to π/2, তার মানে হচ্ছে π/2, এটা কার ভ্যালু আসছে 2i এর ভ্যালু, তাহলে i এর ভ্যালু হলো π/4। এটা অপশানটাকে আমরা যদি মনে রাখি তাহলেই অপশানটা আমাদের সহজ হয়, তাহলে এটা হলো অপশান সি হয়ে গেল। এবার 12 দাগেরটা সহজ টাইপের আরও একটা অঙ্ক, 1 to e log x/x dx। তাহলে আমরা কি করব, এখানে log x = z ধরে নিই, তাহলে 1/x dx = dz, আর এখানটা তাহলে x আর z এর যদি আমরা e এবং 1 করে নিই, e হলে কত, x এর ভ্যালু যদি e হয় তাহলে 1, আর যদি 1 হয় 0, তাহলে 0 to 1 হয়ে গেল, এইটুকু নিয়ে চলে গেল dz, আর এটা হলো z dz, তাহলে হচ্ছে z²/2, 0 to 1, তাহলে 1 বসালে হাফ, 0 বসালে 0, তো অপশন আমাদের হাফ এ আছে। ঠিক আছে, তো এই গেল আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস টাইপটা। এরপরে অ্যাপ্লিকেশন রয়েছে কিছু, সেটাও একটু দেখে নেব। এরপরে দেখো রয়েছে অ্যাপ্লিকেশন পার্টের অঙ্কগুলো। দেখো অ্যাপ্লিকেশন পার্টের অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, আমি এগুলো আর করে দিলাম না, এই অঙ্কগুলো কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি তার মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা সরাসরি এবার একদম ভেক্টরে চলে যাব। ভেক্টরে একদম প্রথম দাগের অঙ্কটা দেখো কি আছে, ল্যামডা, এক দাগের অঙ্কটা রয়েছে ল্যামডার মান কত হলে ল্যামডা × 4i
-3j প্লাস 12k একটি একক ভেক্টর হবে। তো একক ভেক্টর হতে গেলে আমাদের কি হতে হয়? একক ভেক্টর হতে গেলে আমাদের মডিউলাস ইকুয়াল টু 1 হতে হয়। তাহলে এর মডিউলাস কত হবে? রুট ওভার ল্যামডাটা বাইরে থাকবে, এর 4 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে ল্যামডা বাইরে ইকুয়াল টু এটা 1 হচ্ছে। তাহলে ল্যামডা ইন্টু রুট ওভার এখানে কত হচ্ছে দেখো, 4 4 16 প্লাস 9 প্লাস 144 ইকুয়াল টু 1। তাহলে এখানটা ল্যামডা ইন্টু এখানটা কত হয়ে যাচ্ছে দেখো, একবারে যোগ করলে 169 ইকুয়াল টু হচ্ছে 1। তো ল্যামডা ইকুয়াল টু কত হয়ে যাবে? ল্যামডা 13, ল্যামডা ইকুয়াল টু 1, তাহলে ল্যামডা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/13। ঠিক আছে, দেখো অপশানে আমাদের কোথাও 1/13 কিন্তু নেই, 13 আছে, -13 আছে, 19 আছে, কোনোটি নয় আছে। তাহলে এটা অপশন হয়ে যাবে ডি, কোনোটি নয়। ঠিক আছে, তো নেক্সট আমরা 2 দাগের অঙ্কটায় চলে আসি। 2 দাগের অঙ্কটায় দেখো কি বলেছে, মডুলাস অফ ল্যামডা ইকুয়াল টু 4, মডুলাস অফ আলফা ইকুয়াল টু 4, মডুলাস অফ বিটা ইকুয়াল টু 5। তাহলে এবং আলফা ডট বিটা ইকুয়াল টু দেওয়া আছে 0 এবং মডুলাস অফ আলফা ক্রস বিটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে মডুলাস অফ, যেহেতু মডুলাস রয়েছে তাহলে আমাদের শুধু মানটা নেব, কোনো দিক থাকবে না। তাহলে মডুলাস আলফা মডুলাস বিটা ইন্টু সাইন থিটা, যেহেতু এনটা থাকছে না। এবার সাইন থিটার ভ্যালুটা কী করে বের করব? দেখো আমাদের আলফা ডট বিটার ভ্যালু দেওয়া আছে, আলফা ডট বিটা ইকুয়াল টু দেওয়া আছে হলো 0। আলফা ডট বিটা ইকুয়াল টু যদি 0 দেওয়া থাকে তাহলে ডট প্রোডাক্ট 0 হলে থিটা ইকুয়াল টু হয় হলো 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে আমাদের ল্যামডা আলফা এবং বিটার ভ্যালু দেওয়া আছে মডুলাস, তাহলে 4 × 5 × 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20। দেখো আমাদের অপশান বি রয়েছে 20। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা 3 দাগের অঙ্কে। 3 দাগে কী রয়েছে, অঙ্কটা আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। আগে কি আছে, 1 - x/3 ইকুয়াল টু 7, y - 14/2p ইকুয়াল টু z - 3/2, এবং আরও একটা রয়েছে 7 - 7x/3p ইকুয়াল টু y - 5/1 ইকুয়াল টু 6 - z/5। তাহলে এই সরলরেখা দুটোকে কি বলেছে? পরস্পর লম্ব হলে পি এর মান। তাহলে লম্ব হতে গেলে আমাদের ডিআরএস বের করতে হবে। তার আগে এগুলোকে একটু স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসতে হবে। তো তার স্ট্যান্ডার্ড আকার কী হয়? x - 1 তাহলে -3 ইকুয়াল টু এখান থেকে 7 দিয়ে ভাগ করতে হবে উপরে নিচে, তাহলে y - 2/2p/7 ইকুয়াল টু, এটা ঠিকঠাকই আছে, z - 3/2। এবং এর পরের অংশটাকেও দেখো আমাদের একই রকমভাবে সিম্পলিফাই করতে হবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 7 -7 কমন নিতে হবে, মানে -7 দিয়ে ভাগ, তাহলে x - 1/3p/-7 মাইনাস থাকবে একটা ইকুয়াল টু, এই অংশটা ঠিকই আছে, y - 5/1 ইকুয়াল টু, এখানটা আবার মাইনাস হবে, তাহলে z - 6/-5। তাহলে এবার যদি এই সরলরেখা দুটো পরস্পর লম্ব হয় তাহলে ডিআরএসগুলোর গুণ করে যোগফল ইকুয়াল টু 0 হয়। তাহলে কত হচ্ছে দেখো, -3 × -3p/7 প্লাস 2p/7 × 1 প্লাস 2 × -5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের পি এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে। দেখো এখান থেকে কত করতে পারি, 9p/7 প্লাস 2p/7 ইকুয়াল টু হচ্ছে -10, ও পাশে নিয়ে গেলে +10। তাহলে এখানে যদি যোগ করে দিই আমাদের কত হচ্ছে, 11p/7 ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে পি এর ভ্যালু বেরোচ্ছে আমাদের 70/11। 70/11 দেখো আমাদের অপশান সি রয়েছে, অপশান সি হয়ে গেল। এরপরে 4 দাগের অঙ্কটায় চলে আসি। দুটি ভেক্টর বলে দিয়েছে, আলফা ইকুয়াল টু বলা আছে 2i + 3j - 6k এবং বিটা ইকুয়াল টু বলা আছে pi - j - 2k। এখানে বলছে সমান্তরাল হবে পি এর কোন মানের জন্য। দেখো এখানে আলফা ভেক্টরটা কি আছে, 2i + 3j - 6k, এবং বিটা ভেক্টরটা রয়েছে pi - j -2k। এই জায়গাটা দেখো, এই অংশটা +3j আছে, এখানে -j আছে, তাহলে এটা কখনোই কিন্তু সমান্তরাল হতে পারে না। এখানটা আমি যখন অঙ্কটা দিয়েছি একটা প্রিন্টিং মিস্টেক্সের জন্য হতে পারে, এই জায়গায় কিন্তু প্লাস হবে, জে এর আগে প্লাস হবে। তো এই ভেক্টর দুটি সমান্তরাল হতে গেলে আমাদের কি করতে হবে? সমান্তরাল হওয়ার শর্ত, আমাদের এই ভেক্টর দুটোকে একটাকে আরেকটার স্কেলার মাল্টিপল হিসাবে লেখা যেতে পারে, বা
উপাংশগুলোর যে সহগ রয়েছে তাদের অনুপাত সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2/p ইকুয়াল টু 3/1 ইকুয়াল টু -6 এইখান থেকে আমরা p এর ভ্যালু দেখো পেয়ে যাচ্ছি 2/3, অপশান আমাদের রয়েছে বি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি 5 দাগের অঙ্কটা, একদম সহজ অঙ্ক। 5 দাগের অঙ্কটা বলেছে 1 2 3 এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। তাহলে অক্ষ তিনটে যদি আমরা টেনে নিই, আমরা মনে করছি ধরো এক্স ওয়াই এবং জেড অক্ষ, এবং বিন্দুটা হলো এখানে 1 2 3। তাহলে এই 1 2 3 বিন্দুতে যেতে গেলে আমাদের কি করতে হবে এক্স মূল বিন্দু থেকে? তাহলে এক্স অক্ষ বরাবর 1 একক, ওয়াই অক্ষ বরাবর 2 একক এবং জেড অক্ষ বরাবর 3 একক যেতে হবে, তাই তো? তাহলে এটা 1, এটা হলো 2 এবং এইটুকুর ভ্যালু হলো 3। তাহলে এক্স অক্ষ থেকে যখন লম্ব দূরত্ব আমরা বের করছি সেটা কি হবে? এইখান থেকে দেখো এই দূরত্বটা হলো এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে এখানে এই অংশটা 2, এটা 3 যদি হয় এটা আমাদের অতিভুজ, অতিভুজের ভ্যালু হলো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 4 প্লাস 9 ইকুয়াল টু 13। √13 হলো আমাদের √13 একক। আমাদের অপশন দেখো আছে বি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসব 6 দাগের অঙ্কটায় চলে আসব। যদি একটা সরলরেখা এবং একটা সমতল বলে দিয়েছে, এরা সমান্তরাল হতে হবে। তো সরলরেখাটা কি আছে? x-11/3 y-2/m ইকুয়াল টু z প্লাস 3/2, এবং সমতলটা রয়েছে x-3y প্লাস 6z প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি করতে হবে? একটা সরলরেখা এবং একটা সমতল যদি সমান্তরাল থাকে, তাহলে ওপর একটা সমতল এবং একটা সরলরেখা যদি থাকে, তাহলে অভিলম্বের সঙ্গে দেখো সরলরেখাটা কিন্তু লম্ব হবে। অভিলম্বের সঙ্গে সরলরেখাটা লম্ব হতে হবে। তাহলে কি করতে হবে? এদের ডিআরএসগুলোর গুণফল আমাদের দেখাতে হবে 0। তাহলে ডিআরএসগুলো বের করি। আমাদের সমতলের ডিআরএস হলো 1 -3 6 আর সরলরেখার হলো 3m2। ঠিক আছে, তাহলে এদের ডিআরএসগুলোর গুণফল আমাদের 0 দেখাতে হবে। তাহলে দেখো কত আসছে, দেখো 3 3 1 3 -3m প্লাস 12 ইকুয়াল টু হলো 0। তাহলে এখান থেকে আমাদের বেরোচ্ছে দেখো -3m ইকুয়াল টু -15, তাহলে m ইকুয়াল টু বেরোচ্ছে আমাদের 5। কিন্তু আমাদের অপশানে দেখো কোথাও 5 নেই। এখানেও কোথাও একটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। যদি সরলরেখার যেই ডিআরএসগুলো রয়েছে সেইখানে কোনো প্রবলেম থাকতে পারে। তো কখনোই আমরা কিন্তু অঙ্ক ঠিক করে নিয়ে অঙ্ক করার চেষ্টা করব না। এই অংশটা যদি মাইনাস থাকতো তাহলে আমাদের কিন্তু যে অপশানগুলো রয়েছে সেই অপশানের একটা অ্যান্সার আসার সম্ভাবনা ছিল। তো যাই হোক, আমরা যেই অঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আমরা কখনোই অ্যান্সারটাকে মেলানোর চেষ্টা করব না। আমরা কিন্তু অঙ্ক ঠিক করে নিয়ে অঙ্ক কখনোই করব না। যেরকম অঙ্ক থাকবে সেই রকমই আমরা করার চেষ্টা করব। তাতে যদি ভুল অঙ্ক থাকে তাহলে আমাদের মার্কস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 7 দাগের অঙ্কে। দেখো 7 দাগে কি বলেছে? দুটো ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দুটি সমরেখ হওয়ার শর্ত বের করতে হবে। μi প্লাস 8j প্লাস 6k এবং আরেকটা আছে -3i প্লাস 4j প্লাস λk। এই ভেক্টরগুলো সমরেখ হতে হবে। তাহলে এই সমরেখ হলে মিউ এবং ল্যামডার ভ্যালু বের করতে হবে। সমরেখ হতে গেলে কি করতে হয়? একটাকে আরেকটার স্কেলার গুণফল আকারে আমরা লিখতে পারি। তাহলে μi প্লাস 8j প্লাস 6k ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি t ইন্টু -3i প্লাস 4j প্লাস λk। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? মিউ ইকুয়াল টু কি লিখতে পারি? -3t, 8 ইকুয়াল টু লিখতে পারি 4t এবং 6 ইকুয়াল টু লিখতে পারি λt বা t ল্যামডা, যাই হোক। তাহলে এখান থেকে আমরা t ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তাহলে মিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের দেখো -6 এবং ল্যামডা ইকুয়াল টু হয়ে যাচ্ছে হলো 2 দিয়ে ভাগ করে দিলে 3। অপশান দেখো, তাহলে মিউ ইকুয়াল টু -6, ল্যামডা ইকুয়াল টু 3। অপশান দেখো আমাদের রয়েছে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হলো আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো 8 দাগের অঙ্কটায়। দেখো কি বলেছে? বি এর ওপর এ এর লম্ব অভিক্ষেপ, বি এর ওপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ সিম্পলি হয়ে যায় এ ডট বি, এবং যার ওপর হয় সেটাকে আমরা নিচে তার মডিউলাস লিখি। আমাদের অপশান দেখো রয়েছে অপশান বি। এটাই হলো আমাদের লম্ব অভিক্ষেপ, অপশান বি। ঠিক আছে, 9 দাগের অঙ্কে চলে আসবো। 9 দাগের অঙ্কটায় কি বলেছে দেখো? 2, 3, 4 বিন্দু থেকে 3x - 6y প্লাস 2z প্লাস 11 ইকুয়াল টু 0 এই সমতলের লম্ব দূরত্ব। সিম্পলি আমরা সরলরেখার যে লম্ব দূরত্ব বের করি সেরকম করে বিন্দুটাকে আগে সমতলের ওপর বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে দেখো? 6 - 18 প্লাস 8 প্লাস 11 বাই √ওভার ওইটা। তাহলে ইকুয়াল টু এখানটা দেখো ওপরে আমাদের ক্যালকুলেশন করে কত আসছে?
7/√49, তাহলে ইকুয়াল টু 7/7 ইকুয়াল টু আমাদের হচ্ছে 1, 1 একক অপশন আমাদের রয়েছে দেখো ডি। ঠিক আছে, এরপরে 10 দাগের অংশটা, 10 দাগেরটা আমার করে দিতে হবে না। যে সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু i প্লাস জে এবং 3i মাইনাস জে প্লাস 2k, এটা হলো দুটো ভেক্টর তার বাহু, তাহলে তার ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো আমরা যদি এই ভেক্টর দুটোকে একটা এ ভেক্টর এবং একটাকে বি ভেক্টর নাম দিই, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে সিম্পলি এ ক্রস বি এর মডিউলাস। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বের করতে পারবে, এটা আমি আর করে দিচ্ছি না। ঠিক আছে, এরপর আমরা 11 দাগের অঙ্কটায় চলে আসব। 11 দাগের অঙ্কটায় দেখো কি বলেছে, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। তো আগে আমরা সরলরেখা দুটিকে সিম্পলিফাই করে সাজিয়ে নিই। প্রথমটাকে তাহলে এক্স মাইনাস 5/0 ইকুয়াল টু ওয়াই মাইনাস 5/4 ইকুয়াল টু জেড মাইনাস 3/4 লিখতে পারবো। এবং দ্বিতীয়টার তো আমাদের সিম্পলিফাই আকারে দেওয়াই আছে, এক্স মাইনাস 5/5 ইকুয়াল টু ওয়াই মাইনাস 6/0 ইকুয়াল টু জেড মাইনাস 1/2/0। তাহলে ভেক্টর এই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ যদি আমাদের বের করতে হয়, তাহলে ডিআরএসগুলোর গুণফল করে যোগ করে দেখি আমরা কত হয়। দেখো 0 0, এটাও 0 হচ্ছে, তাহলে এগুলো যখনই আমরা যোগ করব সেটা আমাদের 0 চলে আসবে। তাহলে 0 যদি হয় তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়ে যাবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অর্থাৎ সরলরেখা দুটি পরস্পর লম্ব, আমাদের অপশান এ রয়েছে। ঠিক আছে, অপশান এ, তাহলে সরি অপশান এ রয়েছে। তাহলে এবার 12 দাগের অঙ্কটা চলে আসবো। বলেছে দেখো মডিউলাস অফ এ প্লাস বি ভেক্টর আর কি ইকুয়াল টু মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা কি করব, দুপাশে হোল স্কোয়ার করে দেবো। তাহলে মড এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু মড এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করে দিলে এটা মড এ তার স্কোয়ার প্লাস মড বি তার স্কোয়ার প্লাস 2a ডট বি। এবং এই পাশেরটা কী হবে দেখো, এই পাশেরটা মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার মাইনাস 2a ডট বি। ঠিক আছে, তো এগুলো কেটে যাচ্ছে, এই পাশে চলে আসলে হচ্ছে 4a ডট বি ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ a ডট বি ইকুয়াল টু 0। তাহলে a ডট বি যদি 0 হয় তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের অপশান সি দেখো রয়েছে 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর 13 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটায় কী বলেছে, আলফা বিটা এবং গামা তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে এবং এখানে আলফা বিটা গামার বক্স প্রোডাক্ট বের করতে বলেছে। বক্স প্রোডাক্ট মানে কি, আলফা বিটা গামা এই ভেক্টরগুলোর বক্স প্রোডাক্ট ইকুয়াল টু হলো আলফা ডট বিটা ক্রস গামা। তো এটা হলো ট্রিপল প্রোডাক্টও বলা হয়। ট্রিপল প্রোডাক্ট আমাদের সিলেবাসে নেই, তোমাদের এই অংশটুকু করতে হবে না। ঠিক আছে, আর করতে চাইলেও তোমরা করতে পারো, কিন্তু এটা আমাদের কিন্তু আপাতত এবছরের জন্য সিলেবাসে নেই, আমার ভুল করে দেওয়া হয়ে গেছে। নেক্সট আমরা 14 দাগের অঙ্কটায় চলে আসব। এখানে 14 দাগের অঙ্কটায় দেখো দুটো সমতল বলে দিয়েছে, এক্স মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল টু 6 এবং এক্স প্লাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 3, সমতল দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে এদের আমরা ডিআরএস আগে লিখে নিচ্ছি 1 মাইনাস 2 1 1 1 মাইনাস 2। তাহলে এদের মধ্যবর্তী কোণ যখন আমরা বের করব তখন কী হবে, এই ডিআরএসগুলোর গুণ করতে হয় ওপরে এবং নিচে এদের ওই আমরা যখন ডিসিএসের যে অংশটুকু করি সেরকম। তাহলে রুট ওভার এখানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 হয়ে যাচ্ছে। তো ওপরে আমাদের এই অংশটা মডিউলাস নিতে হবে, যেহেতু আমরা মুখ্য মান নেব। তাহলে 3/6 হচ্ছে দেখো, তাহলে 1/2, তাহলে কস থিটা ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে থিটার ভ্যালু কত হবে, 60 ডিগ্রি হবে। এখানে অপশন হয়ে যাচ্ছে বি। ঠিক আছে, এরপর চলে আসছে আমরা প্রবাবিলিটির 1 নম্বর অঙ্কটায় কী বলেছে, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 0.3, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 0.2 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আছে 0.1। আমাদের প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বের করতে হবে। তো এটাকে যদি আমরা একটুখানি ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখি, দেখো তাহলে এটা যদি এ হয় তাহলে এ কমপ্লিমেন্ট মানে এর বাইরের অংশ এবং বি ইন্টারসেকশন মানে আমাদের হচ্ছে দেখো বি থেকে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ বি আমাদের 0.2, এটা হলো 0.1 অ্যান্ড 0.1 হচ্ছে আমাদের অপশান এ। ঠিক আছে, অপশান এ হয়ে গেল। তো নেক্সট অঙ্ক চলে আসছি 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা দেখো খুব সহজ একটা অঙ্ক, আমরা অনেকবার অঙ্কটা আগেও করেছি। এ বি সি দ্বারা কোনো অঙ্কের সমাধানের সম্ভাবনা যথাক্রমে 1/6, 1/5 এবং 1/3 হলে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত। তো আমরা আগে অঙ্কটি মানে সমাধান করতে পারবে না তার সম্ভাবনা কত, 5/6,
বি সমাধান করতে পারবে না তার সম্ভাবনা 4/5 এবং সি সমাধান করতে পারবে না তার সম্ভাবনা হলো 2/3। এবার কেউ একই সঙ্গে তিনজনই সমাধান করতে পারবে না তার প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। যেহেতু এরা তিনটেই স্বাধীন ঘটনা তাহলে এই প্রবাবিলিটিগুলো শুধু আমরা গুণ করে দেবো। তাহলে গুণ করলে দেখো আমাদের কি কি দেওয়া আছে অপশানগুলো। তাহলে অন্ততপক্ষে একটি পাওয়ার সম্ভাবনা, অন্ততপক্ষে একজন অঙ্কটি সমাধান করতে পারবে, অন্ততপক্ষে। তিনজন করলেও কোনো মানে সমস্যা নয়। একজন করার সম্ভাবনা কি 1 মাইনাস কেউ করতে পারবে না সেটা। তাহলে 5/6 ইন্টু 4/5 ইন্টু 2/3। এই অংশটা দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে 1 মাইনাস 4/9 ইকুয়াল টু 5/4। তাহলে 5/9 দেখো অপশন আমাদের বি রয়েছে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। এরপর 3 দাগের অঙ্কটায় চলে আসছি। দেখো 3 দাগের অঙ্কটায় কি বলেছে? প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু বলা আছে 6/11, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 5/11 এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে 7/11। আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি। তাহলে তার মানে হলো কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এবং এ ইন্টারসেকশন বি আমরা কোথা থেকে বের করবো? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে আমরা দেখো সব কটার মান জানি। আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু বের করতে পারি এখান থেকে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হয়ে যাবে হলো প্রবাবিলিটি অফ এ মানে হলো 6/11, প্রবাবিলিটি অফ বি হলো 5/11, আর এটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস 6/7/11। তাহলে এগুলো যদি আমরা করে দিই 11/11 হচ্ছে 1 মাইনাস 7/11 হচ্ছে 4/11। তো এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই 7/11 এবং প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু দেওয়া আছে আমাদের 5/11। তাহলে হচ্ছে 7/5। 7/5 আমাদের কোনো অপশান নেই। এখানে দেখো একটুখানি ভুল হয়েছে, আমরা ওখানে 4/11 বের করেছি, তাহলে এখানে 4/11, এখানে হবে 4/5। তাহলে 4/5 আমাদের অপশান আছে দেখো ডি। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা চলে আসি 4 দাগের অঙ্কটায়। এখানেও দেখো একই সেম অঙ্ক রয়েছে আমাদের। প্রবাবিলিটি অফ এ প্লাস বি মানে হলো এক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। দেখো আগের অঙ্কটা যা করেছি একদম সেম অঙ্ক, তাই এটাও আমি করে দেবো না। আমরা চলে আসবো 5 দাগের অঙ্কে। দেখো প্রবাবিলিটি অফ এ বলে দিয়েছে হাফ, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 2/3 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে হলো 1/6। আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ। তাই বি স্ল্যাশ এ মানে ওপরে এ ইন্টারসেকশন বি প্রবাবিলিটি আর নিচে হলো প্রবাবিলিটি অফ এ। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 1/6 আর প্রবাবিলিটি অফ নিচে 1/2। তাহলে অপশন হয়ে যাবে 1/6 ইন্টু 2/1 ইকুয়াল টু 1/3। 1/3 আমাদের অপশন আছে সি। ঠিক আছে, তো আমরা নেক্সট অঙ্কে চলে আসবো এবার 6 দাগের অঙ্কটায়। 6 দাগে কী বলেছে? দেখো দুটি স্বাধীন ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 4/9 দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ বি বের করতে হবে। যেহেতু স্বাধীন ঘটনা তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এবং আমাদের প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ বি মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। তাহলে এখানটা ভ্যালুগুলো বসিয়ে দিলেই হবে আমাদের 4/9/3/5। তাহলে 3/5 যদি বসিয়ে দিই আমাদের অ্যান্সার হচ্ছে 4/9 ইন্টু 5/3 অর্থাৎ ওপরে 20/27। অপশান আমাদের রয়েছে অপশান ডি 20/27। ঠিক আছে, এরপর আমরা 7 দাগের অঙ্কটায় চলে আসবো। 7 দাগের অঙ্কটায় চলে আসি। 7 দাগের অঙ্কটা দেখো কি বলেছে? 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 5/13। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হচ্ছে? প্রবাবিলিটি অফ এ হচ্ছে হলো 5/26, প্রবাবিলিটি অফ বি হচ্ছে হলো 5/13 এবং আমাদের আরও দেওয়া আছে কি? প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি দেওয়া আছে হলো প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি ইকুয়াল টু দেওয়া আছে 2/5। তাহলে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি মানে কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু আমাদের 2/5। তাহলে এখান থেকে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমরা বের করতে পারি। তাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমাদের কত হয়ে যাচ্ছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হলো 2/5 ইন্টু প্রবাবিলিটি অফ বি হলো 5/13। তাহলে হচ্ছে 2/13 হচ্ছে এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যখন করবো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে হবে 5/26 প্লাস 5/13 মাইনাস 2/13। তাহলে এখানটা কত হচ্ছে? এখানে যদি আমরা যোগ করে দিই 5/26 আর এই দুটো যোগ করলে আমাদের কত হচ্ছে?
13, এখানে মাইনাস প্লাস হবে, তাহলে হচ্ছে ওপরে হচ্ছে +6 হয়ে যাবে, তাহলে 11/26 আমাদের অপশান এ। এবার আমরা 8 দাগের অঙ্কটা চলে আসবো। 8 দাগের অঙ্কটা দেখো, বহুবার অঙ্কটা করা হয়েছে। বলছে একটি ঝোঁকশূন্য ছক্কাকে 3 বার ছোড়া হলো, তাহলে 3 বার যদি একটা ছক্কা ছোড়া হয় তাহলে 6⁻³ রকম এর ইভেন্ট হবে। তাহলে 5 পড়ার ঘটনাকে যদি আমরা ধরে নিই, 16 পাওয়ার ঘটনাকে আমরা ধরে নিই এ, 16 পাওয়ার ঘটনা = এ, এবং প্রথমবার 5 পড়ার ঘটনাকে আমরা ধরবো, প্রথম 5 পড়ার ঘটনা আমরা ধরে নিচ্ছি বি। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ a/b। তার মানে এটা = কি, প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b বাই প্রবাবিলিটি অফ b। তাহলে a ইন্টারসেকশন b মানে কি, a ইন্টারসেকশন b অর্থাৎ প্রথমবার 5 পড়ে 16 পাওয়ার ঘটনা, প্রথমবার 5 পড়ে 16 পাওয়ার ঘটনা, ঠিক আছে। তাহলে 5 যদি প্রথমে চলে আসে, বাদবাকি থাকছে 11, সেই 11 কত রকমভাবে আসতে পারে, হয় 5, 6 অথবা 6, 5, তাহলে 5, 6, 5 অর্থাৎ এই দুটোই আমাদের পয়েন্ট পাচ্ছি এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে। আর প্রবাবিলিটি অফ বি মানে কি, 5 পড়ার ঘটনা, প্রথমবার যদি 5 পড়ে আরও দুবার ছক্কা চালা হবে, অর্থাৎ দুবার ছক্কা চালা হলে 36 বার ঘটনাটি ঘটতে পারে। তাহলে প্রথমবার 5 পড়ার ঘটনা 36 বার আসতে পারে। তাহলে দেখো আমাদের কি আসছে, প্রবাবিলিটি অফ বি কত আসছে, তাহলে 36/6³ এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত আসছে, আমাদের পয়েন্ট কটা আছে, দুটো, তাহলে 2/6³, তাহলে 6³ 6³ কেটে যাবে, তাহলে আমাদের থাকছে কি 2/36, 2/36 মানে 1/18, 1/18 দেখো আমাদের অপশান বিতে রয়েছে 1/18, ঠিক আছে। তাহলে 8 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার 9 দাগের অঙ্কটা করছি। বলছে এক দম্পতির দুটি শিশু আছে, এদের মধ্যে একজন ছেলে অপরটি ছেলে হওয়ার ঘটনা। তাহলে দুজন সন্তান হওয়ার যেই ঘটনাগুলো ঘটতে পারে সেটা বয় বয়, বয় গার্ল, গার্ল বয় এবং গার্ল গার্ল। এটা হলো মোট প্রবাবিলিটির সংখ্যা, যে এই অপশান হতে পারে। তাহলে প্রথম যে 3টে অপশান আছে সেখানে দেখো একটি সন্তান বালক, সেটা আমাদের জানা থাকলে প্রথমেই 3টে থাকছে। তাহলে একটি সন্তান বালক হওয়ার সম্ভাবনা এটা 3/4, তাহলে নিচে আসছে আমার 3, এবং দুটি বালক হওয়ার সম্ভাবনা দেখো একমাত্র রয়েছে একটি, তাহলে এটা হবে 1/4। তাহলে নিচের 4 আর 4 কেটে গিয়ে শুধুমাত্র 1/3 থাকবে। 1/3 আমাদের অপশান দেখো আছে সি, অপশান সি আছে 1/3, ঠিক আছে। এরপর 10 দাগের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক বলেছে, একটি অধিবর্ষে 53টি শুক্রবার বা 53টি শনিবার থাকার সম্ভাবনা কত। আমরা করেছিলাম হয় একটি শুক্রবার অথবা একটি শনিবার হওয়ার ঘটনা। আমরা এখানে ধরে নিচ্ছি এ একটা ঘটনা, যেটা হলো 53টি শুক্রবার হওয়ার ঘটনা, ঠিক আছে, এবং শুক্রবার হওয়ার ঘটনা, এবং বি ধরে নিচ্ছি 53টি শনিবার হওয়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ এ 53টি শুক্রবার হওয়ার ঘটনা, আমরা আগে শনিবার বা রোববার এরকম যদি, তাহলে প্রবাবিলিটি অফ এ হবে 2/7, এটাকে প্রবাবিলিটি অফ এ ধরতে পারি, = আর প্রবাবিলিটি অফ বি হবে হলো সেটাও 2/7 হবে, এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কটা হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আবার আমাদের একটাই অপশন আসবে যেখানে শুক্র এবং শনিবার একসঙ্গে আসবে, সেটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমরা দেখাতে পারি, = আমাদের হচ্ছে 1/7, এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে। সেটাকে আমরা যদি একটুখানি দেখি, যখন লিপ ইয়ার আসে তখন লিপ ইয়ারে 366 দিন হয়, এর মধ্যে 52 সপ্তাহে 354 দিন হয়ে যায়, 52টি করে, প্রত্যেকটা দিন 52টা করে পাওয়া যায়, এবং যেই দুটো এক্সট্রা দিন পাওয়া যাচ্ছে সেই দুটো এক্সট্রা দিন আমরা কিভাবে পাই সেটা একটুখানি আমরা যদি দেখে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। সেই দুটো দিন আমাদের হতে পারে সানডে মন্ডে, মন্ডে টুইসডে, টুইসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, এবং ফ্রাইডে স্যাটারডে, এবং স্যাটারডে সানডে, সানডেকে আমরা এসইউ লিখছি, তাহলে সানডে। তাহলে দেখো মোট কতগুলো ইভেন্ট হচ্ছে, 7টা জোড়া আসছে। এই 7টা জোড়ার মধ্যে আমরা শুক্রবার কটায় পাচ্ছি, একটা, এবং এই একটা দুটোতে, তাহলে তার জন্য 2/7 হয়েছে। একই রকমভাবে আমরা শনিবার কটা পাচ্ছি, দেখো ফ্রাইডে স্যাটারডে এবং সানডে স্যাটারডে, তাহলে এই দুটোতে আমরা দুবার পাচ্ছি, কিন্তু দুটো ইন্টারসেকশন অর্থাৎ শুক্র শনি একসঙ্গে আমাদের একটাই আছে, তার জন্য প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আমাদের তাহলে হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি
মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানটা অ্যান্সারগুলো কী কী হবে, 2/7 প্লাস 2/7 মাইনাস 1/7, তাহলে হয়ে যাচ্ছে 3/7। আমাদের অপশন দেখো আছে অপশন বি। ঠিক আছে, অপশন বি। এরপর 11 দাগের অঙ্কটায় বলেছে কি এক ব্যক্তির টার্গেটে আঘাত করার সম্ভাবনা 1/5, 10টির মধ্যে অন্ততপক্ষে একটি আঘাত করার সম্ভাবনা কত? একটিও আঘাত করতে পারবে না, তাহলে কত হবে? আঘাত করার সম্ভাবনা 1/5 হলে আঘাত না করার সম্ভাবনা 4/5, তাহলে 10টার মধ্যে অন্ততপক্ষে একটি আঘাত করার সম্ভাবনা কত হবে? 1 মাইনাস, অন্ততপক্ষে যখন বলবে তখন আমরা কি করি, একটাও হবে না করে তার থেকে 1 থেকে বিয়োগ করি। তাহলে এ কমপ্লিমেন্ট তার যদি 10টা করতে যাই, 10টির এ কমপ্লিমেন্ট, তাহলে 4/5 হোল টু দি পাওয়ার 10, তাহলে অন্ততপক্ষে একটি যখন করব তাহলে 1 মাইনাস 4/5 হোল টু দি পাওয়ার 10। এটা আমাদের অপশন দেখো আছে ডি। ঠিক আছে, এরপর আমরা 12 দাগের অঙ্কটা চলে আসি, একদম সহজ। 12 দাগে দেখো সম্ভাবনা চালক বলে দিয়েছে আমাদের মধ্যক বের করতে হবে। তাহলে মধ্যক আমরা কি করে বের করি, এক্স আই ইন্টু পিআই হয় মধ্যক। তাহলে এখানে এক্স এবং পিআইগুলো কী কী আছে, এক্স আছে হলো দেখো এক্স বার ইকুয়াল টু 2 ইন্টু 0.4 প্লাস 5 ইন্টু 0.6, তাহলে এক্ষেত্রে হচ্ছে কত 0.8 এবং 3, তাহলে 3.8 হয়ে যাচ্ছে আমাদের মধ্যক, অপশান এ। অপশান এ চলে আসলো। এবং 13 পরের অঙ্কটা ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি। সিম্পলি এটা তোমরা ভ্যারিয়েন্সের যে অংশটা রয়েছে সেখানে দেখে নেবে, এটা এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। এটা আমাদের অপশান রয়েছে, দেখো অপশান রয়েছে সি। নেক্সট আমরা চলে আসবো 14 দাগের অঙ্কটা। 14 দাগের ভ্যারিয়েন্স অফ 4x, একদম সহজ টাইপের এই অঙ্কগুলো আসলেও 16, তাহলে 4 স্কোয়ার হয়ে যাবে 16 ভ্যারিয়েন্স অফ এক্স। তো এটাও আমাদের অপশান রয়েছে অপশান ডি। এরপর আমরা চলে আসছি 15 এবং লাস্ট অঙ্ক, এটা ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে 2.5, তবে ভ্যারিয়েন্স অফ 2x মাইনাস 1 কত হবে? তাহলে এখান থেকে আমরা আগের যে অঙ্কটা করলাম, তাহলে 4 ভ্যারিয়েন্স অফ এক্স এবং এক্সের ভ্যালু কত, ভ্যারিয়েন্স অফ এক্স দেওয়া আছে 2.5, তাহলে গুণ করে দিলে দেখো হচ্ছে 1, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান ডি। ঠিক আছে, তাহলে এই আমাদের এমসিকিউ এর সবকটা অ্যান্সার আমাদের হয়ে গেল। আমরা প্রত্যেকটা অঙ্ক খুব ধরে ধরে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের উপকারে লাগবে এবং তোমাদের খুব সুবিধা হবে অঙ্কগুলো করার জন্য। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাকছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।